কাজের মায়া লেখিকা দূরে দিলশাদ দুয়া পর্ব ৯। বসন্ত আসি আসি করছে, হাতে গোনার কয়েকটা দিন পরেই পহেলা ফাল্গুন। গাছের পাতা ঝরে পড়া শুরু করে দিয়েছে বেশ কয়েকদিন আগে থেকেই। বর্তমান আবহাওয়ার সাথে মুড সুইংয়ে দারুণ একটা সম্পর্ক আছে। ঠান্ডা বাতাসে গাছের পাতা ঝরে পড়ার দৃশ্য কখনো কখনো পৃথিবীর সকল সৌন্দর্যকে হার মানায়, কখনো বা হারিয়ে যাওয়া নিদারুণ ব্যথা মনে করে দেয়। তিতির সকাল সকাল ঘুম থেকে উঠেছে আজকে। এত রাত করে ঘুমানোর পরেও একাই সাত সকালে ঘুম ভেঙে গিয়েছে। তার কারণ অবশ্য অনেকগুলো। প্রথমত, বাড়িতে আসলে গ্রামের সকালের পরিবেশের থেকে সুন্দর আর কিছু হয় না। তার উপর যদি সেটা হয় মাঘের শেষের কোনো সকাল। সকালবেলা বেশ ঠান্ডা থাকে, তবে আগের মতো এত কুয়াশা থাকে না। রাতের কুয়াশার শিশিরগুলো জমে থাকে লতা পাতায়। তারপর তিতিরে টিয়া পাখিগুলো তো আছেই, সকাল সকাল হই হাঙ্গামা শুরু করে দেয়। সাথে গ্রামে আরও পাখির কলকাকলি তো আছেই। তিতির বারান্দায় দাঁড়িয়ে আছে। সকাল ৬টা বাজে। নিচে মালি কাকা আগাছা পরিষ্কার করছেন। পাশে বেশ কয়েকটা মরিচের চারা দেখা যাচ্ছে। ড্রাইভার আঙ্কেল গাড়ি ঘষা মাজা করছেন। দারোয়ান টুলে বসে তসবি পড়ছে। ঠান্ডা বাতাস বয়ে যাচ্ছে এই মুহূর্তে, শীত লাগছে বেশ। তিতির চাদরটা ভালো মতো জড়িয়ে নিল গায়ে, পিছিয়ে বসলো বেতের চেয়ারটাতে। নিশি, নুরি আপু নিশ্চয়ই এত সকালে ওঠেনি। বড় মামার মামনিরা ছাড়া আর কেউই ওঠেনি সম্ভবত। নানি আপু নিশ্চয়ই নামাজ করে আবার শুয়েছে। তিতির আবেশে চোখ বন্ধ করে নেয়। কি প্রশান্তির পরিবেশ! পরিষ্কার ঠান্ডা বাতাস নাক দিয়ে মাথায় গিয়ে লাগছে। দূরের জমিগুলো দেখা যাচ্ছে। কিছু জমিতে হাল বাওয়া হচ্ছে, কতগুলোতে ধানের চারা লাগানো হচ্ছে। তিতিরের এই মুহূর্তে খুব ইচ্ছে করছে ক্ষেতের আইল দিয়ে হাঁটতে যেতে, তবে একা একা নয়, কিন্তু কেউ তো ওঠেওনি এখনো। দীর্ঘশ্বাস ফেলে তিতির। পাশের টেবিলের নিচ থেকে টিয়া পাখির খাবার বের করে কয়েকটা দানা দিয়ে দেয় খাঁচার বাটিতে। পাখিগুলো হামলে পড়ে খাবারের ওপর। তিতির মুগ্ধ হয়ে দেখছে। উঠে দাঁড়ালো। বাগানে যেতে ইচ্ছে করছে, খালি পায়ে হাঁটতে ইচ্ছে হচ্ছে। সিঁড়ি ভেঙে নিচে নেমে এলো সে। তিন মামনি রান্নার ঘরে রান্নার জোগাড় করছে, শব্দ পাওয়া যাচ্ছে। এগিয়ে গেল সেদিকটাই। হ্যাঁ রে মা, রাতে ঘুম হয়নি? এত সকালে উঠলি কেন? না বড় মামনি, ঘুম হয়েছে। জানোই তো বাড়ি আসলে আমার সকাল সকাল ঘুম ভাঙে। তিন যে হাসলেন। ছোট গিন্নি এগিয়ে এলেন, এক হাতে জড়িয়ে ধরলেন মেয়েকে। তুই বাড়িতে আসলে বাড়িটা পরিপূর্ণ হয় মা। খাবি কিছু? খিদে পেয়েছে, চা দেই? তিতির হেসে মাথা নাড়ে। এখন না, বাগান থেকে হেঁটে আসি, সবাই উঠুক তখন। ছোট মামনি মাথা নাড়লেন। তিতির বাগানে এসে দাঁড়ালো। এক সাইডে জুতা খুলে পা রাখলো শিশির ভেজা ঘাসে। ইস, কি যে শান্তি! নিজের বাড়ির মতো শান্তি এই দুনিয়ায় আর কোথাও হয় নাকি। তিতির হাত বাড়িয়ে গাছ থেকে একটা নয়নতারা তুলে নিল। আলতো হাতে গুজলো বাগানে, আরেকটা হাতে রাখলো, ঘোরাতে লাগলো। গুনগুনিয়ে গান গেয়ে হাঁটতে লাগলো গুটি গুটি পায়ে ভেজা ঘাসে। সূর্যের রোশনি দেখা যাচ্ছে, সূর্য উঠেছে সবে। তিতির দোলনায় এসে বসলো। গদির মতো দোলনা, দুই পা তুলে আরামে হেলান দিয়ে বসা যায়। কয়েক বছর আগেই তার মেজ মামা তার জন্য এটা নিয়ে এসেছিল। মামা অবশ্য তার রুমে সেট করে দিতে চেয়েছিল, কিন্তু তিতির গার্ডেনে সেট করেছে। ক্রিং ক্রিং ক্রিং। ফোনের বিকট আওয়াজে ঘুমন্ত অবস্থাতে কপালে বেশ কয়েকটা ভাঁজ পড়ল ঈশানের। উদাম শরীরে উপর হয়ে শুয়ে আছে সে, কোমরে 3/4 শর্টস। সাত সকালে কে ফোন করেছে? রাতে সাইলেন্ট করার কথা খেয়ালই ছিল না। চোখ বোঝা অবস্থাতে হাতড়াতে লাগলো। বালিশের তলা থেকে বের করলো ফোনটা। আধখোলা অবস্থায় তাকালো। রুষার নাম্বার দেখাচ্ছে। মোটেই আগ্রহ পেল না। মেয়েটা বদলে গেছে পুরো। তার অভ্যাস অনভ্যাস এর তাল থাকে না আজকাল মেয়েটার। সে কখনো ছুটির দিনে এত সকালে ওঠে? মাথায় এলিয়ে রাখলো বালিশে। কল রিসিভ করে কানে ধরলো। হ্যালো, ঘুমোচ্ছিলে? হুম। সরি ডিস্টার্ব করার জন্য, কিন্তু আমার আসলে কিছু ইম্পর্ট্যান্ট কথা ছিল। হুম, শুনছি। আমার সাথে একবার দেখা করতে আসতে পারবে আজকে? বাড়ির সবাই ঠিক আছে? হ্যাঁ, সবাই ঠিক আছে। তাহলে অন্য একটা দরকারে আনতে যেতে হবে? না, তার জন্য নয়। কামন রুষা, তুই জানিস আমি এখন বাড়িতে আছি। এখন তোর বাসায় যাওয়া পসিবল? যা বলার ফোনে বল। ঈশান। হঠাৎ চুপ হয়ে গেল রুষা। ঈশান চোখ পিটপিট করে তাকালো ফোনের দিকে। না, কল তো কাটেনি। রুষা, আর ইউ দেয়ার? তবুও বেশ কিছুক্ষণ শব্দ পাওয়া গেল না। তারপর শোনা গেল রুষার গলা। ঈশান, আমি পরে কল করছি কেমন? বাবা বোধহয় ডাকছেন। ওকে। কল রেখে উপর হয়ে চোখ বুজে শুয়ে রইল ঈশান। আবার তাকালো। সময় দেখলো ঘড়িতে 8টা বাজে।
কমফোর্টার সরিয়ে উঠে বসলো, দুই হাতে মুখ ডলল, চুলগুলো পেছন দিকে ঠেলে দিল দু হাতে। অসময়ে কল দিয়ে ঘুমের 12টা বাজিয়ে দিল মেয়েটা। কাজের কথাটাও বলল না। বিছানা থেকে নেমে বাথরুমের দিকে এগিয়ে গেল। ফ্রেশ হয়ে বেরিয়ে গায়ে সাদা টি শার্ট জড়িয়ে ফোন হাতে এসে দাঁড়ালো বারান্দায়। নিচে যেতে হবে, 1 কাপ কফি না খাওয়া অবধি শান্তি নেই, মাথা ধরবে। হঠাৎ নজর পড়ল গার্ডেনে দোলনার দিকে। গুটিসুটি মেরে বিড়ালের বাচ্চার মতো একজন ঘুমোচ্ছে। ঈশান ভ্রুকুচকে তাকিয়ে থাকে। এই সকালবেলা ওখানে গিয়ে কে ঘুমাচ্ছে? নিশিনুরি তো মনে হচ্ছে না। নেমে এলো নিচে, বুয়াকে কফি পাঠাতে বলল গার্ডেনে। কাছাকাছি আসতেই চোখে পড়ল সামনের মানুষটাকে। তিতির ঘুমিয়ে আছে দোলনায়, ওড়নাখানা গলায় ঝুলানো, তবে বেশিরভাগ অংশই ঘাসের উপর পড়ে আছে। খোলা দীর্ঘ কেশরাশি ঘাসের উপর লুটুপুটি খাচ্ছে। কাত হয়ে দুহাত জোর করে বাঁ পাশে কানের নিচে দেওয়া। ঈশান স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল। সত্যি বিড়ালের বাচ্চায় লাগছে। হঠাৎ একটু নিচের দিকে চোখ পড়তে অপ্রস্তুত হয়ে পড়ল সে। ওনাটা গলায় পেঁচানো, বুকের ওপর নেই। কাত হয়ে শোয়ার ফলে জামার গলা বাঁকা হয়ে বেশ অনেকটাই শরীরের অংশ চকচক করছে। বিপজ্জনক ভাঁজ স্পষ্ট দেখতে পাওয়া যাচ্ছে। বাঁ পাশের অংশের বেশ ভেতরের দিকে কালো কুচকুচে একটা তিল দেখা যাচ্ছে। ঝট করে চোখ সরিয়ে নিল ঈশান, দু হাতে চোখ ডলে দোলনার অপর পাশের টেবিলে বসলো। ফিরে তাকালো তিতিরের দিকে, ওদিক কাত হয়ে আছে। বিরক্ত দেখা গেল ঈশানের চোখে মুখে। মেয়েটা 1 নম্বরের গাধা। ঘর নেই নাকি? এখানে খোলা আকাশের নিচে ঘুমানোর মানে হয়। আর কেউ এখন এদিকটায় না আসলেও একটু পর মালি আসবে। মালির সাথে তার ছেলেটাও কাজ করে। জোয়ান ছেলে, তিতিরের থেকে খানিকটা বয়সে বড়। এ অবস্থায় দেখলে সে নিশ্চয়ই এত সহজে চোখ ফিরিয়ে সরে যাবে না। আর ওড়না নেওয়ার স্টাইল, এটা কি আজব! এখনকার মেয়েগুলোর রং ঢং বোঝা যায়। পুরুষ মানুষের হয়েছে যত জ্বালা, গিয়ে ঠিক করেও দিতে পারছে না। খারাপ দেখায় বিষয়টা। হঠাৎই পায়ের আওয়াজে চমকে চোখ তুলল নয়ন। খবরের কাগজ হাতে এগিয়ে আসছে। ঈশান তাকালো এক নজর তিতিরের দিকে। আরও বিপদ বাড়াতে মেয়েটা এখন সোজা হয়ে শুয়েছে। ঠিকের ঠিক কিচ্ছু হয়নি, উল্টো আরও চোখে পড়ছে এদিক থেকেও। ঈশান চোখ ফেরালো আবার। নয়ন ততক্ষণে এসে বসে পড়েছে বেতের চেয়ারটায়। ঈশান খেয়াল করলো নয়নকে। খবরের কাগজে কিছু একটা মন দিয়ে পড়তে পড়তে আসছিল, তাই তিতিরকে দোলনায় খেয়াল করেনি। কাগজটা রেখে ঈশানের দিকে চিন্তিত চোখে তাকালো। চাকরি বাকরি করবো না ভাই, সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। কেন, আবার কি হলো? কি পরিমাণ করাপশন সব জায়গায় দেখেছ? ঈশান হাসে। তা তো সবখানেই। ওইটাই কি দরকার পেশায় নিয়ে? তোমার মতো জিনিয়াস নই যে সব কিছুর ঊর্ধ্বে হয়ে যাবে। এর চেয়ে ভালো বিজনেসে জয়েন করে ফেলি, কি বলো? তোর যেটা ভালো মনে হয়। আমি নিজেও ভাবছি বাবা চাচুদের ওপর প্রেশার কমাতে বোধহয় তোকে আর আমাকে হাত লাগাতে হবে, যতদূর বুঝলাম। ঈশানের কথায় চকচক করে উঠল নয়নের চোখ মুখ। সত্যি ভাই, গ্রেট। ট্রাস্ট মি, বড় আব্বু দারুণ খুশি হয়ে যাবে। ঈশান হাসে ভাইয়ের কথায়। রহিমা খালা এসেছে কফি দিতে। দুই ভাইকে কফি ঠেলে দিয়ে চলে গেলেন উনি। অসহ্য! পর্দা টেনে দে মিনুর বাচ্চা। ঘুমন্ত মেয়েলি গলার আওয়াজে চমকে আশেপাশে তাকায় নয়ন। ঈশানও তাকিয়েছে বইকি, বিরক্তিতে মুখ ছেয়ে গেল। ঘুমানোর সময় মনে ছিল না কোথায় ঘুমোচ্ছে, এখন ঘুমের ঘরে উল্টাপাল্টা বকা হচ্ছে। নয়ন অবাক হয়ে তাকিয়ে আছে ভাইয়ের দিকে, তাকালো বিস্ময় নজরে। ও এখানে কি করে? ঈশান নির্বিকারে মুখ বানালো, চোখ সরিয়ে চুমুক দিল কফির গ্লাসে। কি জানি, খেয়াল করিনি তো, মাত্রই দেখলাম। নয়নকে দারুণ চিন্তিত দেখালো। ঝটপট উঠে দাঁড়ালো। দোলনার দিকে পা বাড়াতে ঈশান ডেকে উঠল, ওদিক কোথায় যাচ্ছিস? ও এখানে কেন দেখবো না? এখানে ঘুমোচ্ছে কেন? কেমন বেকায়দায় ঘুমিয়ে আছে ঠান্ডার মধ্যে, গায়ে কিছু নেই। নয়ন আর ঈশানের কিছু বলার অপেক্ষা করে না, দ্রুত পায়ে এগিয়ে যায় তিতিরের দিকে। কোমরে হাত রেখে দুদিকে হতাশায় মাথা নাড়ে। নিচু হয়ে ওড়না টেনে ঢেকে দেয় শরীর। ঈশানের হাত শক্ত হয়ে যায় হুট করে। কি অবলীলায় কাজটা করলো নয়ন? সে পারল না কেন? তারও তো উচিত ছিল এটা। নয়ন আলতো হাতে মাথা ঝাঁকালো তিতির উঠল না, বরং আরো উল্টো পাশ ফিরে গলা পেঁচিয়ে ধরল নয়নের। ঈশানের মেজাজ খারাপ হচ্ছে মেয়েটার ওপর। নয়ন পাজা কোলে তুলে নিল তিতিরকে। ভাইয়ের দিকে তাকিয়ে বলল, ওকে রুমে দিয়ে আসি ভাই, ডেকে ঘুমটা নষ্ট না করি। ঈশান নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করছে, হালকাভাবে মাথা নাড়ে। নয়ন তিতিরকে কোলে নিয়ে চলে যায় বাড়ির ভেতর। ঈশান স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল সেদিকে। কিছু একটা ফিল হচ্ছে, যেটা হওয়ার কথা নয়।
অন্তত তিতিরের জন্য তো নয়ই, বোন হয় তার মেয়েটা। কই রুষাকে তো তাদের বন্ধুরা টাচ করে, পড়ে গেলে ধরে, তার তো কখনো খারাপ লাগেনি। সে টক্সিক বয়ফ্রেন্ড নয়, এটা নিয়ে বন্ধু মহলে বেশ প্রশংসা শুনতে পেত সে। আজ এই মেয়েটাকে নিয়ে এমন রাগ হচ্ছে কেন তাহলে? তাছাড়া বাড়ির সবার কথাই যতটুকু বুঝেছে, সে নয়ন বেশ পছন্দ করে তিতিরকে। বাড়ির সবারও তাতে স্পষ্ট মত আছে বলেই বোঝা যায়। আরও অনেক আগে থেকেই নয়ন তিতিরের বিষয়টা সবাই মেনে নিয়েছে। হুট করে একদিনের ব্যবধানে তার এমন মনে হওয়ার কারণ কি? ছোটবেলায় এই মেয়ে তার জন্য পাগল ছিল, এখন নেই তার জন্য। ঈশান নিজের উপর দারুণ বিরক্ত হয়। এ কি ছেলে মানুষই চিন্তা ভাবনা! মাঝখানে কেটে গেছে আরও 4টি দিন। তিতির আসার পর এই 4 দিনে সে মোটেই আনন্দ করতে পারেনি, বা বলা যায় সে মুডেই ছিল না, থাকতে পারেনি। সেদিন সকালে তিতির হুট করে নিজেকে আবিষ্কার করে বিছানায়। চমকে উঠে বসতেই তার মনে পড়ে সে ভুলে ঘুমিয়ে গেছিল দোলনায়। কে আনলো তাকে? ভাবতে ভাবতে বিছানা থেকেই নিজের চিৎকার চেঁচামেচির আওয়াজ আসে কানে। ছুটে গিয়ে বুঝতে পারে শব্দ তার নানুর রুম থেকে আসছে। চন্দ্রা দেওয়ান অসুস্থ হয়ে পড়েছেন, 3 দিন হাসপাতালে রেখে আজকেই বাড়িতে নিয়ে আসা হয়েছে তাকে। এই বাড়ির ওপর এক প্রকার ঝড় বয়ে গেছে এই কয়টা দিন। তিতির ফ্রেশ হয়ে বেরিয়ে এলো। নিশি আপুর রুমের দিকে পা বাড়াতেই শটান সামনে এসে পড়ল ঈশান। তিতিরের মুখ গিয়ে সজোরে ধাক্কা খেল ঈশানের শক্তপোক্ত বুকে। বডি ওয়াশের কড়া ঘ্রাণ পাওয়া গেল মানুষটার শরীর থেকে। চমকে গিয়ে নাক ডলতে ডলতে উপরের দিকে ঘাড় উঁচিয়ে তাকালো তিতির। ঈশান চোখ লাল করে তাকিয়ে আছে তার দিকে। তিতির তড়িঘড়ি করে 2 পা পিছিয়ে গেল। ঈশান এক প্রকার খেকিয়ে উঠল। দেখে চলো শিখিসনি? মেয়ে মানুষ এত কেয়ারলেস হলে চলে? মেয়ে মানুষের জাতি উজবুক। তিতির মুখ বাঁকালো। সামান্য একটা বিষয়ের জন্য মেয়ে জাতি তুলে বকাবকির কি আছে? আশ্চর্য! কিছু বলার জন্য নিজেও চোখ গরম করে তাকালো, কিন্তু সামনে সুদর্শন পুরুষ মানুষটাকে শক্ত কথা বলতে ইচ্ছে হচ্ছে না। এখন কেন যেন। 3/4 ঢোলা কার্গো প্যান্ট পরা, গায়ে নেভি ব্লু ফিটিং টি শার্ট, শরীরের পেশিগুলো স্পষ্ট দৃশ্যমান হয়ে আছে। হাতের পেশিগুলো ফুলে ফেঁপে উঠে আছে। টপ টপ করে পানি পড়ছে ভেজা চুলগুলো থেকে। সবে বোধহয় শাওয়ার নিয়ে বেরোলো। বোধহয় নয়, সত্যি কি পরিমাণ যে বডি ওয়াশের ঘ্রাণ পাওয়া যাচ্ছে! তিতির নিজের মনকে ধমকে পাশ কাটিয়ে চলে যেতে পা বাড়াতেই টান পড়ল চুলে। হ্যাঁচকা টানে 2 পা পিছিয়ে আবার মুখোমুখি হলো ঈশানের। এক হাতে বৃথা টানাটানি করলো কয়েকবার হাত থেকে চুল ছাড়ানোর। ঈশান বাঁকা হাসলো, মুখ এগিয়ে কানের কাছে এনে বলল, ঈশান আরশাদের গায়ের জোরকে হেলাফেলা ভেবেছিস? তোর মতো একটা বিড়ালের বাচ্চা ছটফট করলেই সে ছেড়ে দেবে? তিতিরের ব্যথায় চোখ মুখ খিচে বন্ধ করে আছে। লোকটার এমন ব্যবহারের কারণ কি? সেদিন হাসপাতালেও কষিয়ে রামধমক দিয়েছিল। তার দোষ কি ছিল? সে তো সামান্য টং ঘরে বসে চা খাচ্ছিল। তখন যদি ওইটুকু সিটে গা ঘেঁষে হুট করে কেউ বসে, তাতে তার দোষটা কোথায়? সে সরেই বসতো। তার আগে ঈশান এসে ধমকাধমকি করে ভেতরে নিয়ে আসে। সে কি যেন তেন ধমক, খালি বোধহয় পাবলিক প্লেস বলে গায়ে হাত তোলেনি। তিতিরের ইচ্ছে করছিল লোকটা চুলের মুঠি ধরে গরম চায়ে চুবাতে, এখন যেমন ইচ্ছে হচ্ছে। আরেকটা টান লাগতে চোখে পানি চলে এলো তিতিরের। কি আশ্চর্য! ছাড়ুন বলছি। এই কি স্বভাব? চুল ধরে টানছেন কেন? বড় মামাকে কিন্তু বলে দেব। ঈশান বোধহয় আরো ক্ষেপে গেল। পেঁচিয়ে ধরল চুল। বল যা, এখনই বলবি? না ছাড়লে যাব কিভাবে? ছাড়ুন। দেখুন যায় কি না যায়, ভাবছেন সাহস নেই আমার? ঈশান রাগে চোখ বড় বড় করে ফেলে। বেয়াদব, বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় শিখিসনি? না শিখিনি। এখন ছাড়ুন তো। বড় ভাই জন্য যা ইচ্ছে তাই করবেন নাকি মগের মূল্য? ঈশানের এবার রাগটা আরো দ্বিগুণ হলো। কোনো কারণ ছাড়াই তাকা তাকা বলছি। তিতির ফট করে তাকালো, চোখ টলমল করছে। ঈশানের দৃষ্টিতে গা কেঁপে উঠল তিতিরের। ঈশান ওপর থেকে নিচে অবধি চোখ বুলালো একবার, আবার চোখে চোখ স্থির করলো। এভাবে ওনা নেওয়া কে শিখিয়েছে তোকে? কিভাবে? অবাক চোখে ঈশানের দিকে তাকিয়ে রইল। ঈশানের নজর অন্যরকম কেন লাগছে? কি বলছে এই নজর? নজর অনুসরণ করতেই একটা হার্টবিট মিস হয়ে গেল তিতিরের। দ্রুত হাতে ওড়না টানা দিয়ে নামালো বুকের দিকে খানিকটা। মানুষটা তার থেকে বেশ লম্বা। নিচু হয়ে নিজের বুকের ওপর চোখ রাখতে চমকে উঠল তিতির। ডান হাত চেপে রাখলো বুকের ওপর। ভেতরে কি পড়েছিস সেটা দেখাতে সবাইকে। তিতির লজ্জায় চোখ নামিয়ে নিল। কিরে পিঙ্ক, পছন্দ খুব? তিতিরের মুখ হা হয়ে গেল। লজ্জায় মুখ লুকানোর জায়গা পাচ্ছে না। তার ইনারের রং পিঙ্ক। লোকটা তার মানে দেখে ফেলেছে।
মেজাজ গরম হলো তিতিরের। দেখবেন আবার জিরাফের মতো লম্বা, ওপর থেকে নিচে তাকালে যত ঢাকাই থাকুক কোনাকুনি দিয়ে চোখে ঠিকই পড়বেই। তাই বলে ওভাবে তাকাতে হবে, নিজের দৃষ্টি সংযত করবে না অসভ্য মানুষটা। ঈশান এবার বেশ শক্ত গলায় বলল, ভালো করে জড়িয়ে নে গায়ে, ফাঁসির দড়ির মতো ঝুলিয়ে রাখার জন্য অন্য না। বালাই শার্ট গলায় দড়ির মতো ঝুলিয়ে রাখবো কেন? এটা তো মেয়েদের স্টাইল, ও আপনি বুঝবেন না। ঈশান চোখ পাকালো। যে বুঝতে গেলে তোকে ফুফাতো বোন থেকে ফুফাতো বউয়ের নজরে দেখতে হবে, সেই বোঝার আমার দরকার নেই। যা বললাম শোন। তিতির চমকে উঠল। কী সব কথাবার্তা! মুখ বাঁকালো, ঠোঁট উল্টে বলল, আপনি তাহলে এরকম ঢিঙ্গি শরীর নিয়ে খালি গায়ে হাফ প্যান্ট পরে ঘুরঘুর করবেন না একদম। আমার ক্ষেত্রেও একই যুক্তি প্রযোজ্য। মামাতো ভাই থেকে হুম হুম বললাম না, মুখে বাঁধে। ঈশানের আগে মাথা ফেটে যাচ্ছে। এ কি বেয়াদব মেয়ে, কথাই শোনে না, বোঝার চেষ্টা করে না। ওর ভালোর জন্যই তো বলা হচ্ছে। দেখে তো বোঝা যায় না এত কথা আসে কোত্থেকে। তুই আমার হাঁটুর বয়সী হবি, বেয়াদবি না করে কথা মান। তিথি নির্বিকার চোখে অন্যদিকে তাকিয়ে বলল, সেম টু ইউ। হোয়াট? যেটা বললেন সেটাই, সেম টু ইউ। আর আমি যদি আপনার হাঁটুর বয়সী হই, তাহলে নিজের এই বয়স্ক মাথাটা খাটিয়ে দয়া করে হাঁটুর বয়সী বাচ্চার দিকে নজর না দিয়ে নিজের বয়স্ক শরীরটা ঢাকুন। এই মেয়ে বলে কি ঈশান আরশাদ বয়স্ক? মেজাজ আরও তেতে উঠল ঈশানের। আমি বয়স্ক? আই এম অনলি 28। নারী জাতি বলতেই ঠ্যাটা বাচাল, পুরুষ জাতি বলতেই নজর। থাক, বললাম না, বড় ভাই হন সম্পর্কে। সিঁড়িতে পায়ের শব্দে চুল ছেড়ে দিল ঈশান। তিতির ঘাট ডলতে ডলতে পাশ কাটিয়ে দ্রুত পায়ে চলে গেল সেদিকটাই। ঈশান পেছনে তাকিয়ে দেখল মেয়েটার ছুটে চলা। বেয়াদব কোথাকার! বিড়বিড়িয়ে চলে এলো নিজের রুমে।